স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তী সরকারের সময় এটি তার বিরুদ্ধে প্রথম দুর্নীতি মামলা। ওই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৬ জনকে। দুদক জানিয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে রাজুকের পূর্বাচলে প্রভাব খাটিয়ে তার পরিবারের ৬ জনের নামে মোট ৬০ কাঠা প্লট নেন। এ ঘটনায় আরও ৫টি মামলা করবে দুদক। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। দুদকে আসে নতুন নেতৃত্ব। শুরু হয় শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। আসামি করা হয় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকেও। তবে মামলায় পুতুলকে ১ নম্বর আর শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে বেআইনিভাবে প্লট বরাদ্দ দেয়া হয় পুতুলের নামে। এ ঘটনায় রাজুকের পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুদকের মহাপরিচালক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তাঁর মাধ্যমে প্রকল্পের বরাদ্দ প্রদান। এদিকে রবিবার কেবল শেখ হাসিনা এবং তার কন্যা পুতুলের বিরুদ্ধে মামলা করা হলেও শিগগিরই আরও ৫টি পৃথক মামলা করা হবে। শেখ হাসিনা ছাড়াও ওইসব মামলায় শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিককেও আসামি করে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে দুদকের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা পুতুল সহ প্লট দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য আরাফাত, গত বছরের অক্টোবরে তো শেখ পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে গণমাধ্যমে অভিযোগ আসে। তো তদন্তে এই ধরনের অগ্রগতির ব্যাপারে আমরা জানি যে আর একটু সময় লাগে। দুদক কতখানি দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, আর এই ব্যাপারে কোনো রাজনৈতিক চাপ পরিলক্ষিত হচ্ছে কিনা? এই বিষয়ে রাজনৈতিক চাপ আছে কিনা সে বিষয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের কাছেও আমরা প্রশ্ন করেছিলাম। তারা বলেছে যে তারা রাজনৈতিক প্রভাবিত হয়ে তারা কাজ করছে না এবং তাদের কাছে অনুসন্ধানে এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে সেসব তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, মোট এখানে দুদকের কাছে যে অভিযোগটি রয়েছে সেখানে হচ্ছে ২০২২ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন ২০২২ সালে, তখন পূর্বাচলের যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেই ডিপ্লোম্যাটিক জোনে শেখ হাসিনা সহ তার পরিবারের মোট ৬ সদস্যের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট নেওয়া হয়। দুদক বলছে যে ভাবে প্লট নেওয়া হয়েছে এটি বেআইনিভাবে নেওয়া হয়েছে এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, দুদকের ভাষ্য মতে আমি বলছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে ক্ষমতার অপব্যবহার করে তখন তার প্রভাব বিস্তার করে এই ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন এবং সে প্লট বরাদ্দ নেওয়ার বিভিন্ন জনের নামে নিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী ছাড়াও এখানে শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকি ববি, আজমিনা সিদ্দিকি, তারপর সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পুতুলের নামে প্লট ১০ কাঠা করে প্লট মোট ৬০ কাঠা প্লট নিয়েছেন। তবে আজকের বিষয়টি এখানে একটু ক্লিয়ার করতে হবে, তাহলে আপনার এখানে প্রশ্ন আসে যে বাকি জনের বিরুদ্ধে মামলা কেন হয়নি। আজকে মামলা হয়নি কারণ দুদক বলছে যে আজকে একটি মামলা হয়েছে এবং সে মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পুতুলের নামে রাজুক থেকে যে প্লট নেওয়া হয়েছে সে ঘটনায় শুধু আজকে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে এবং আরও যে ৫০ কাঠা প্লটের বিষয় আছে, আরও বাকিদের নামে যে প্লট নেওয়া হয়েছে সে বিষয়ে দুদক বলছে যে তারা এ বিষয়ে অনুসন্ধান শেষ পর্যায়ে আছে এবং তাদের বিরুদ্ধেও
আমরা অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র যেটি জানিয়েছে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। জি, আদিত্য আরাফাত, এই ব্যাপারে বলা হচ্ছে যে আরো 5টি মামলা নাকি দুদক করবে। তো দুদকের অনুসন্ধান দল এইসব মামলা কার্যক্রমে আরো কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, আর মামলার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ তথ্য রয়েছে কিনা দুদকের কাছে? এটি আসলে দুদককে আজকেও প্রশ্ন করা হয়েছিল। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজকে ব্রিফিং করেছেন, তাকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে পর্যাপ্ত তথ্য ছিল কিনা। তারা বলেছেন তাদের কাছে প্রাথমিকভাবে যেসব তথ্য ছিল সে ভিত্তিতে মামলা করা হয়েছে। আরেকটি আপনার যে প্রশ্নটি করেছেন এটি যৌক্তিক, যে তাড়াহুড়ো করে করা হয়েছে কিনা। আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশনের যেসব মামলা থাকে সেগুলো সাধারণত তাদের নির্দিষ্ট মামলার মেয়াদকাল থাকে 45 দিন, পরবর্তীতে 45 কর্মদিবস, এর পরবর্তীতে আরও বাড়ানো হয়ে থাকে এবং কোনো কোনো মামলা আরও দীর্ঘদিন ধরেও চলতে থাকে। তবে এই বিষয়ে দুদকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাড়াহুড়ো করে মামলা করা হচ্ছে কিনা, এমন প্রশ্ন আমরা গণমাধ্যম কর্মীরা রেখেছিলাম। তবে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রাথমিকভাবে যেসব তথ্য তারা পেয়েছেন সে ভিত্তিতে তারা মামলা করেছেন এবং আরও যেসব মামলা করা হয়নি, বাকি যে 5টি মামলার কথা হচ্ছে সে বিষয়ে তাদের কাছে বিস্তারিত তথ্য রয়েছে এবং বাকি মামলাগুলো পরবর্তীতে করা হবে। এবং রাজনৈতিক বিষয়ের প্রভাবের বিষয়টি আমরা যখন বলেছিলাম যে তারা বলছে যে তারা এটি অস্বীকার করেছে, বা তারা দুদকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজনৈতিক প্রভাবিত হয়ে দুদক কাজ করে না এবং যে মামলাগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক প্রভাবিতভাবে করা হয়। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা। সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকটগুলো তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদহার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন বৃদ্ধি ভাতার পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। তার উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের শর্ত পূরণে বাড়ানো হয়েছে প্রায় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, আমদানি শুল্ক। বেড়েছে বেশ কিছু খাতের কোম্পানি আয়কর। এর সঙ্গে নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকট তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, দেশে এখন ব্যবসা বান্ধব পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান। ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসার বৈরী পরিবেশের কারণে রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। জানান, গভর্নর বলেছেন ললিপপ দিয়ে ব্যবসা টিকিয়ে রাখবে না সরকার। ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট। ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এ সময় ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। দু একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান তারা। সিটি গ্রুপ রোজার আগে ইম্পোর্ট করতে হচ্ছে, ব্যাংকগুলি এলসিও পেন করতে পারছে না। তা উনি মনে করে যে এই ধরনের কেসে উনি সাপোর্ট করতে পারবে। অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতি সহায়তা চাইলেন ব্যবসায়ী নেতারা, এবং এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মুস্তফা মাহবুব। মুস্তফা মাহবুব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, ব্যবসায়ীরা হঠাৎ করেই কেন ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বলছেন, আপনার বিশ্লেষণ জানাবেন। তরণী, প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে ব্যবসার একটি ধর্ম আছে, যেখানে প্রফিট থাকবে অর্থাৎ যেখানে মুনাফা থাকবে সেখানে কিন্তু ব্যবসায়ী ব্যবসা করবেন। এটি হচ্ছে ব্যবসার মূল ধর্ম।
তো সেই প্রেক্ষাপটে যদি আমরা বলি, বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে আসলে ব্যবসার মুনাফার অংশটি কিন্তু কমে গেছে, কোনো কোনো ক্ষেত্রে লোকসান দিতে হচ্ছে। তার পেছনে আসলে বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ যদি বলি সেটি হচ্ছে 5ই আগস্টের পরে যেটি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটি এখনও পূর্বের অবস্থায় ফেরেনি এবং একই সঙ্গে জ্বালানির একটি তীব্র সংকট আছে। ব্যবসায়ীরা বাড়তি দাম দিয়েও কিন্তু চাহিদা মতো তাদের গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ পাচ্ছেন না এবং একই সঙ্গে মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় ঋণের সুদ হার বাড়িয়েছে। সেই সুদ হার বাড়ানোর কারণে যেটি হয়েছে ব্যবসার খরচ বেড়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে আপনি জানেন গেল সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি অধ্যাদেশ জারি করেছে যেটি জাতীয় রাজস্ব বোর্ড। আমরা দেখলাম শতাধিক পণ্যের ভ্যাট বাড়ল, বিশেষ করে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর করের হার বেড়েছে এবং একই সঙ্গে যেটি হয়েছে বিভিন্ন খাতে যে প্রণোদনাগুলো রপ্তানি খাতে বিশেষ করে শিল্প উদ্যোক্তারা পেতেন, সেই প্রণোদনার অংশটিও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পরিমাণটি কমেছে। তো এই রকম একটি পরিস্থিতিতে যেখানে ব্যবসার করে মুনাফা করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আসলে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। মাহবুব, এই যে আপনি বলছিলেন কর বাড়ানো এবং প্রণোদনার বন্ধের বিষয়ে, সরকার এত আসলে কঠোর হচ্ছে কেন? বিকল্প উপায় কি হতে পারত? সেটির আসলে 15 বছরের একটি লিগেসি আছে। 15 বছর ধরে যে অনিয়ম বা আর্থিক খাতে যে অনাচার হয়েছে তার একটি প্রভাব কিন্তু এখন এই সরকারকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। আমরা জানি অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য IMF থেকে একটা বড় ঋণের জন্য চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে এই ঋণের শর্ত হিসেবে কিন্তু এখন অনেকগুলো সংস্কারের দিকে সরকারকে যেতে হয়েছে। এছাড়া আসলে এই মুহূর্তে সরকারের বিকল্প যেগুলো ছিল, কাঠামোগত পরিবর্তন, আমলাতান্ত্রিক যে জটিলতা, এগুলো দূর করা, সেই জায়গাগুলোতে যাওয়ার কিন্তু সুযোগ সেটি কিন্তু সরকার শুরুতেই নিতে পারেনি। এখন 5 মাস পেরিয়ে গেছে, এখন আসলে আর খুব বেশি সময়ও তার হাতে নেই, সেটি একটি কারণ। আর দ্বিতীয় যে কারণটি, ব্যবসায়ীরা যে কারণে আসলে বেশি অসহায়ত্ব প্রকাশ করছেন সেটি হচ্ছে আগামী এপ্রিল থেকে আমাদের খেলাপি ঋণের যে নিয়ম, সেটি কিন্তু নতুন নিয়ম চালু হবে। সেই নিয়মে দেখা যাবে ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে 3 মাসের মধ্যেই যদি খেলাপি ডিক্লেয়ার করা হয়, তাহলে প্রায় 70% ব্যবসা প্রতিষ্ঠান যারা এখন ধুকে ধুকে চলছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তারা খেলাপি হয়ে যাবেন। সে কারণেই কিন্তু যেটি হয়েছে, ব্যবসায়ীরা অনেকটা ক্ষোভ থেকে, হতাশা থেকে বলেছেন যদি ব্যবসার পরিবেশ সরকার দিতে ব্যর্থই হয়, যদি দিতে নাই পারে, তাহলে আসলে তাদেরকে খেলাপি ঋণের কলঙ্ক না নিয়ে যাতে তারা সসম্মানে বেরিয়ে যেতে পারেন, সেই এক্সিটটি দেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন, যেটি গভর্নর বলেছেন যে সেই প্রস্তুতিও সরকার নিচ্ছে। ব্যবসায়ীর এই ক্ষোভ এবং হতাশা থেকে বের হয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। মাহবুব, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এ ঘটনায় রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে এসে হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, অপরাধ মুক্ত সীমান্ত গড়তে চায় ভারত, আর এই জন্যই বাংলাদেশ ভারতের মধ্যে বোঝাপড়া রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গত শুক্রবার সকালে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবির তীব্র প্রতিবাদে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখলেও দুপুর থেকে আবারও শুরু করে কাজ। পরে বিজিবির সঙ্গে প্রতিবাদে যোগ দেন সীমান্তবাসীও। তারা একযোগে প্রতিবাদ জানালে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। এরপর থেকেই সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে গণমাধ্যমকে তিনি জানান, দুই দেশের মধ্যকার সীমান্ত অপরাধ শূন্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত। পরে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাসেই দুই দেশ বৈঠকে বসছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণেই ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। লিগ্যালি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে দুই ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি, কিন্তু আমাদের সেই বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংশ্লিষ্ট যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসন সহ 3 দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর, সেখানে সহকর্মী আতিক মেজমা লগ্ন আছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে আরও বিস্তারিত জানার জন্য। লগ্ন, ভিসি প্রক্টরও যদি অনশনে যোগ দিয়ে থাকেন তাহলে সমাধান কে দেবে একটু জানতে চেয়েছেন উপাচার্যের কাছে। সুরভি, উপাচার্যের সাথে কিছুক্ষণ আগে আমরা অফেয়ারে কথা বলেছি। সময় যত গড়িয়েছে ভিসি উপাচার্যের প্রতি আন্দোলন কিন্তু বেড়ে উঠেছে, আপনি নিঃসন্দেহে দেখতেই পাচ্ছেন। এবং সমাধান আপাতত আছে ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আসলে এগোচ্ছে, যেহেতু উপাচার্য মহোদয় নিজেও এতক্ষণ বসেছিলেন, এখন একটু উঠে দাঁড়িয়েছেন এবং যারা অনশনকারী আছেন তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি নিজেও একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের সাথে। এবং একাত্মতা প্রকাশ করে তিনি নিশ্চিত করেছেন যে আপাতত যত প্রসিডিউর আছে, যত নিয়মকানুন আছে সব কিছুই কিন্তু মেনে চলা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে যেন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যেন খুব দ্রুত সেনাবাহিনীর কাছে কাজটা হস্তান্তর করা হয়, যেহেতু শিক্ষার্থীদের আবাসন সংকট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু উপাচার্য চেষ্টা করছেন শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে শান্ত রাখার জন্য, এবং তারা ঠিক সকাল 8টা থেকে অনশনে আছেন, তারা যেন অনশনটা ভেঙে যেন, যেহেতু শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেছেন তাই এক হতে পারেন, এই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে এখনও উপাচার্য মহোদয় নিজেও আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, ট্রেজারার আছেন, সবাই আছেন এবং সবাই মিলেই কিন্তু আসলে চেষ্টা করছেন পুরো পরিস্থিতিটাকে শান্ত রাখার জন্য যেন, আর এবং সেই সাথে আশ্বাস দিচ্ছেন খুব দ্রুত আসলে সেনাবাহিনীর কাছে এটা হস্তান্তর করা হবে। তো সুরভি, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সুরভি, লগ্ন, ধন্যবাদ আপনাকে। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের 22তম পর্ব। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগ ও হত্যায় অভিযুক্ত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন গাইবান্ধা 4-এর সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সন্ত্রাস, ভূমি ও জলাশয় দখল, মাদক ব্যবসা, হত্যাসহ এমন কোনো অভিযোগ নেই যা ওঠেনি তার বিরুদ্ধে। সরকারি প্রকল্প থেকে শুরু করে টেন্ডার সব খাত থেকেই নিতেন ভাগ। বেপরোয়াভাবে এসব অপকর্ম দিয়ে নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ। ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, এরপর মেয়র, তারপর সংসদ সদস্য। যত পদ বদলেছে ততই মানুষ হিসেবেও বদলেছেন গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। সময়ের সাথে ক্ষমতার দম্ভে অনেকটাই অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সাঁওতাল অধ্যুষিত এলাকায় তিনি ছিলেন আতঙ্কের নাম। দমন পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করেছিলেন বিরোধীদের। এছাড়াও সন্ত্রাস, জমি ও জলাশয় দখল, মাদক ব্যবসা, হত্যাসহ নানা অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। আবুল কালাম আজাদ বেপরোয়া হয়ে ওঠেন 2014 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে। নিজেকে গোবিন্দগঞ্জের একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করেন। জড়িয়ে পড়েন নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সহ নানা অপকর্মে। বহু মানুষকে ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করেছেন তিনি। রিলিফ থেকে শুরু করে যেমন ভিজিএফ, তারপর ভিজেডি, বিভিন্ন বরাদ্দ, এটা তার একটা নির্দিষ্ট ভাগ থাকতেই হবে। বহু লোকের এইভাবে নিয়ে তাল বাহানা দিয়ে বা মামলায় ঢুকে বিভিন্ন জিনিস দেয়, তা ওরা হয়রানি করাছে করে তার সম্পদ নিয়ে দিছে। 2016 সালে রংপুর চিনিকল ও স্থানীয় প্রশাসনের সাথে বন্দোবস্ত করে সাঁওতালপল্লী উচ্ছেদে নামেন তিনি।
আগুনে দাউ দাউ করে পুড়ে যায় এই জনগোষ্ঠীর মানুষের স্বপ্ন। নিহত হয় ৩ জন। শরীরের নানা অঙ্গ হারিয়ে আহত বেশ কিছু মানুষ এখনো কর্মহীন হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। 4 মৌজার মধ্যে 1 মৌজা আমাকে দেন, তাহলে আমি তোমাদের সাথে আছি, এইরকম কথাও বলছিল। সাঁওতালদের জমি অবৈধভাবে দখল করার বিরুদ্ধে আইনি প্রতিবাদ করেন তৎকালীন সহকারী ভূমি কমিশনার অবিদিয় মার্ডি। অভিযোগ আছে কামালের সন্ত্রাসী বাহিনী তাকে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজায়। এসব দুর্নীতি, অনিয়ম আর অপকর্মের মাধ্যমে আজাদ করেছেন অঢেল সম্পদ। কুটিপাড়ায় গুদাম করে তোলা 65% জমির বাজার মূল্য প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। গোরহাটি এলাকায় মার্কেট, পাগলা গ্রামে 30 বিঘা জমিতে পার্ক সহ নিজ গ্রামের বাড়ির আশপাশে কয়েকশো বিঘা জমির মালিকও বনেছেন তিনি। এসব সম্পদ গড়তে ভূমিকা ছিল আজাদের নিজস্ব বাহিনীর। পাশাপাশি গড়েছেন আমবাগান ও ইটভাটা। মেয়ের নামে রয়েছে সার, বীজ ও কীটনাশকের ব্যবসাও। বগুড়া, রংপুর ও রাজধানীতে নামে বেনামে সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে আজাদের বিরুদ্ধে। এলাকার বিভিন্ন জায়গায় তার নামে বেনামে সম্পত্তি আছে শোনা গেছে, এবং তার ভাস্তে মিলুর নামে বেশ কয়েকটা গাড়ি আছে আমার এলাকার লোকজন দেখছি। গোবিন্দগঞ্জে যতগুলো ব্যবসায়ী আছে তারা বিভিন্নভাবে নিপীড়িত ছিল তার দ্বারাই। 2014 সালে স্বতন্ত্র ও 2024 সালে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হওয়া আজাদ হলফনামায় বেশিরভাগ তথ্যই গোপন রেখেছেন। 2014 সালে তিনি বার্ষিক আয় দেখান 39,77,000 আর 2024 সালে দেখান 23 লাখ টাকা। আবুল কালাম আজাদ বরাবরই দস্যু প্রকৃতির লোক। মাদক রুটে তিনি একজন সম্রাট। বাড়ি করেছেন কয়েকটা, ইউনো অফিস সংলগ্ন একটা আলিশান বাড়ি করেছেন। অনেকের জমি উনি পাশে কিনেছেন, পাশের জমি উনি জোর করে দখল করেছেন। 5ই আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এরপর থেকেই আত্মগোপনে আবুল কালাম আজাদ যত যায় জিনিস সম্পূর্ণ ঢায়া নিয়ে গেছে। ওরা যে কই আছে মা তা বলতে পারবো না। অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি। ডিবিসি নিউজ ডেস্ক। এ পর্যায়ে দেখবেন এক্সপো গ্রুপ নিবেদিত জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত। স্বপ্ন ছিল পাকা বাড়ি করে ছেলের বউ আনবেন, কিন্তু স্বপ্ন অধরায় থেকে গেল বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গাইবান্ধার নাজমুলের মায়ের। বাড়িতে ছেলে ফিরেছে ঠিকই, কিন্তু নিথর দেহে। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে পুরো সংসার যেন ডুবেছে ঘোর অন্ধকারে। সন্তান হারানো অসহায় মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার। ফিরবে না যেন ছেলের ছবি নিয়ে এভাবেই চোখের নোনা জলে সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা। বোবা কান্নায় শুধুই হাহাকার। বাবাহীন সংসারে 3 ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুর গ্রামের নাজমুল মিয়া। অভাবের সংসারে হাল ধরতে চাকরি নেন পোশাক কারখানায়। গত বছরের 4 আগস্ট সরকার পতন আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। 6 দিন মৃত্যুর সাথে লড়ে 9 আগস্ট ঢাকা মেডিকেলে মারা যান নাজমুল। সন্তান হারানোর বেদনায় দিশাহীন মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার। আমাকে কষ্ট পাইছে, এই জন্য তো কইছে। এই তখন থেকে চাকরি করি গেল, এই চাকরি করিয়ে সুখ করলো, টাকা পয়সা দিল, টাকা পয়সা তো খাইতে পারলো না। আমার ময়নাই তো সুখ করতে পারলো না। সরকারের সাথে যুদ্ধ করে যায় তো আমার সন্তান চলে গেল। তো এখন আমার এই ক্ষতিপূরণটা কে দিব? তো একমাত্র ওই ছিল এই সংসারের কর্তা, মেন যে ওই ছিল, এছাড়া আর কেউ নাই। তোকে একটাই সরকারের কাছে আবেদন করব যে আমার ভাইয়ের সঠিক বিচার চায়। মায়ের তো আর ছেলে ফিরে দিতে পারবে না, আমাদেরও ভাই আসবে না। এরকম একটা সুস্থ বিচার হোক স্বৈরাচারীর, আর দেশে যেন এরকম দুর্নীতি আর না হয়। কয়েকটি সংগঠন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশে ছিল জামায়াত। জামাত ইসলামের উদ্যোগে, গাইবান্ধা উদ্যোগে আমরা ওই 2 লক্ষ টাকা আর কি শহীদ পরিবারকে আমরা দেই আর কি। স্থানীয় পর্যায়ে অনেকে এগিয়ে এলেও এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা। বিষয়টি আমলে নিয়ে এবার নাজমুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকে। নাজমুলের পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের। নাজমুলের বাসার যে সাথে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা জেলা পরিষদের মাধ্যমে আমরা ওইটা রাস্তাটা সংস্কার করে দেব। আর বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে করার চেষ্টা করে যাচ্ছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দেয়া নাজমুলের পরিবার সবার সহযোগিতায় একসময় ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা স্থানীয়দের।
ডিবিসি নিউজ ডেস্ক। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। মৃদু শৈত্যপ্রবাহ কেটে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতার্ত মানুষকে দেয়া হচ্ছে শীতবস্ত্র। এদিকে চুয়াডাঙ্গায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল 10.1 ডিগ্রি। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। বেশি কষ্টে আছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বয়স্ক। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। নিচে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরুণী। এ পর্যায়ে জানাবো খেলার খবর। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন লিটন দাস ও শরীফুল ইসলাম। নতুন মুখ ইমন। তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। ফলে তাদের ছাড়াই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন হয়েছে সত্যি। দলে জায়গা হয়নি শরীফুলেরও। আজকের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। 8টি দলের এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে রয়েছেন তানজিম সাকিব, পারভেজ ইমন, সৌম্য সরকার। মিডল অর্ডারে বিসিবি ভরসা রেখেছে তাওহিদ হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের আলীদের ওপর। আর স্পিনে রয়েছেন মিরাজ, নাসুম ও রিশাদ। পেস অ্যাটাকে রয়েছেন তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব ও নাহিদ রানা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। কোনো রকম চমক ছাড়াই ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াড। টিম কম্বিনেশন ভাবনা থেকে শুধুমাত্র ব্যাটার সাকিবকে রাখা হয়নি দলে, বলেছেন প্রধান নির্বাচক। এখন প্রশ্ন হলো, অভিজ্ঞ একজন ক্রিকেটারের ক্ষেত্রে বিষয়টা কতটুকু যৌক্তিক বলে ভাবছেন আপনি? দেখেন, এখন এই মুহূর্তে যদি আমি বলি যে টিমটার বেস্ট পসিবল সাইড, এবং এখানে যাদেরকে নেওয়া হয়েছে এটা কিন্তু সবই ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেটটা খেলার জন্য, এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। ওরা 3 ফর্মেটে, অনেক খেলোয়াড় আছে 3 ফর্মেটেই খেলছে। তো সাকিব আল হাসানকে আমরা মিস করবো অবশ্যই, কারণ ওরা অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, আমাদের দেশের জন্য ওয়ান অফ দ্য গ্রেট ক্রিকেটার, এবং ওর এক্সপিরিয়েন্স আমরা সত্যি এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবো। নান্নু ভাই, তামিমের ব্যাপারে আপনি কি বলবেন? তামিম যে শেষ মুহূর্তে এসে অবসরের ঘোষণা দিয়ে নির্বাচকদের আশাহত করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তামিমের সিদ্ধান্ত কিন্তু অবশ্যই আমরা সম্মান জানাই। ও নিজস্ব সিদ্ধান্ত, সে নিজেই বলতে পারবে সে কতটুকু ক্যাপাবিলিটি আছে আর খেলার জন্য। তো সিদ্ধান্তটা নিজেই নিয়েছে, এবং ওকে এখন যে অবস্থায় ছিল আমার মনে হয় 2025 সাল পর্যন্ত পুরোপুরি খেলে যেতে পারতো। ওর যে ফিটনেসের স্ট্যান্ডার্ড আছে এবং ফর্ম যেটা আমরা দেখলাম ডোমেস্টিকে, এখন অনেকদিন পরে খেলতে এসে টি20তে যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। তো আমার মনে হয় যে যেহেতু ওর নিজস্ব সিদ্ধান্ত, এটাকে অবশ্যই সম্মান জানাই আমরা, এবং ওকে আমরা মিস করবো, এটা রিয়েলি মিস করবো। এই এক্সপিরিয়েন্স আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর দরকার ছিল। জি নানু ভাই, আরেকটা জিনিস, যে নিজেদের বেস্ট পসিবল দলটাই গড়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক। আপনি এই দল নিয়ে আসলে কতটা আশাবাদী হতে পারছেন? এখানে 14 জনের জন্য আমি বলবো ইটস বেস্ট পসিবল, বাট একটা জায়গায় ওরা চিন্তা করতে পারতো, একটা রাইট হ্যান্ডি ওপেনার, এবং আমার মনে হয় এই জায়গায় দুটো অপশন ছিল। বাট লিটন দাসকে অফ ফর্মের জন্য বাদ দিয়েছে, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে দুটো ইনিংসে কিন্তু ভালো ছন্দে এসছে, এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার আমাদের, এবং সেই থাকতে আমার মনে হয় যে মাহমুদুল জয়কে একবার চিন্তা করে দেখতে পারতো রানহাতি ওপেনার, এবং এই জায়গায় একটা অপশন ছিল। তারপর আমি বলবো যেহেতু টিম ওরা সিলেক্ট করে ফেলেছে, এটা বেস্ট পসিবল সাইডে আমি বলবো, এবং আমাদের বেস্ট উইশেস অবশ্যই থাকবে এই টিমের জন্য, যাতে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ক্রিকেটটা খেলে।
জি, বলা হচ্ছে কোনো রকম চমক ছাড়াই এই দলটি ঘোষণা করা হয়েছে। আরো কি কি চমক থাকতে পারতো? বিপিএল থেকে কি কোনো সম্ভাবনা ছিল কিনা? যেহেতু বিপিএল একটা T20 ফরম্যাটের ক্রিকেট, এটার সাথে 50 ওভার্সের খেলা আপনি কম্পেয়ার করতে পারবেন না। এবং এখানে যাদেরকে নেওয়া হয়েছে এরা 50 ওভার্সে যথেষ্ট ভালো ক্রিকেট খেলে আসছে, ডোমেস্টিকেও খেলেছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে। সবকিছু আমি বলবো এই দলটাকে উপর সবার বিশ্বাস রাখা উচিত। এবং যেহেতু দল হয়ে গেছে 15 জনের, এই বেস্ট প্লেয়ারদের আমাদের সাপোর্ট দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ক্রিকেটটা দেখতে চাই। নিশ্চয়ই ভালো প্রত্যাশা থাকবে আমাদেরও। মিনহাজুল আবেদিন নান্নু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।